নমস্কার। আজকে এখন আমি বলবো জন্ডিস সম্বন্ধে। আমাদের অনেকেই আমরা দেখতে পাই যে গা হলুদ হয়েছে, চোখ হলুদ হয়েছে এই জন্ডিস রোগে। তো জন্ডিস একটা খুবই কমন একটা ডিজিজ। তো সেখানে কি জন্য জন্ডিস হয় এবং কি কি কারণে জন্ডিস হয়, কিভাবে জন্ডিস হয় এবং সেই জন্ডিস হলে কি করা উচিত সেই সম্বন্ধে আমি এখন বলবো। তো জন্ডিস জিনিসটা কি? জন্ডিস হচ্ছে আমাদের স্কিন বা মিউকাস মেমব্রেন যে যখন হলুদ হয়ে যায় সেটাকে আমরা বলি জন্ডিস। অ্যাকচুয়ালি এটা হয় আমাদের শরীরে বিলিরুবিন বলে একটা কেমিক্যাল আছে। তো সেই বিলিরুবিনটা যখন আমাদের রক্তে বেশি হয়ে যায় তখন সেটি আমাদের স্কিন মিউকাস মেমব্রেন এসবে জমা হয় এবং সেটা আমাদের গা, মুখ, চোখ এসব হলুদ দেখায়। ঠিক আছে, পিছনে এই ছবিটাকে দেখা যাচ্ছে। এখানে যেমন আমাদের চোখটাকে হলুদ দেখাচ্ছে কারণ এখানে জন্ডিস হয়েছে। অ্যাকচুয়ালি নর্মাল বিলিরুবিন হচ্ছে ব্লাডে নর্মাল বিলিরুবিন থাকে 0.3 to 1 মিলিগ্রাম পার ডেসিলিটারে। যখন এটা 3-এর বেশি হয়ে যায় তখন সেটা আমাদের হলুদ হয় এবং গা, হাত, পা, চোখ, মুখ হলুদ হয় এবং জন্ডিস আকারে দেখা দেয়। এবার জন্ডিস হলে আমরা হলুদ কোথায় কোথায় দেখব? অ্যাকচুয়ালি আমরা জন্ডিস হলে আমরা যেটা দেখি আপার বালবার কনজাংটিভা অর্থাৎ চোখের এই নিচ দিকে, আন্ডার সারফেস অফ দ্য টাং, জিভের নিচের দিকে, মিউকাস মেমব্রেন অফ দ্য প্যালেট অর্থাৎ উপরে প্যালেটের তের মিউকাস মেমব্রেনে। আর আমরা দেখি হাতের তালু এবং পায়ের তালুতে। আর জেনারেলি স্কিন সারফেসে। তবে যেটা জিনিসটা জন্ডিসের সঙ্গে ঘোলায় সেটা হচ্ছে ক্যারোটিনেমিয়া। ক্যারোটিনেমিয়া অর্থাৎ গাজর বেশি খেলে তাদেরও একটু গা হলুদ হতে পারে। কিন্তু সেটার সঙ্গে ডিফারেন্সিয়েট করবো কি করে আমরা? আমরা দেখি চোখটা দেখে। চোখের তলায় যখন অর্থাৎ আপার প্যালপেব্রাল কনজাংটিভা যদি হলুদ হয় তাহলে সেটা জন্ডিস। আর যদি না হয় সেটা জন্ডিস নয়। কারণ কি? জন্ডিস হচ্ছে ইলাস্টিনে জমা হয় এবং আপার পালপেব্রাল কনজাংটিভা ইলাস্টিন থাকে। তো সেখানে বিলিরুবিন ডিপোজিট হতে পারে। ঠিক আছে, তার জন্য জন্ডিসের হলুদ একমাত্র এখানে হয়। একমাত্র এখন যে আপার পালপেব্রাল কনজাংটিভা হয় না, আপার পালপেব্রাল কনজাংটিভা সহ সারা দেহে হলুদ হয়। কিন্তু ক্যারোটিনটা আপার পালপেব্রাল কনজাংটিভা ইলাস্টিনে জমতে পারে না। তার জন্য জন্ডিসের সঙ্গে আমরা ক্যারোটিনেমিয়ার পার্থক্য করি আপার পালপেব্রাল কনজাংটিভা হলুদ হয়েছে কিনা দেখতে, আপার বালবার কনজাংটিভা হলুদ হয়েছে কিনা দেখে। এবার আমরা প্রথমে বলছি বিলিরুবিন মেটাবলিজম সম্বন্ধে। অ্যাকচুয়ালি বিলিরুবিন তৈরি হয় আমাদের রক্ত যখন ভাঙে সেখান থেকে। রক্ত যখন ভাঙছে সেখান থেকে হিম আর বিলিভার্ডিন হচ্ছে। হিম হিম পার্টটা থেকে বিলিভার্ডিন হচ্ছে। আর গ্লোবিন পার্টটা থেকে আবার গ্লোবিনটা একটা প্রোটিন, সেটা ভেঙে প্রোটিন থাকছে। এবার বিলিভার্ডিন যখন আসছে সেটা লিভারে যাচ্ছে। লিভারে লিভারে গিয়ে সেটা ইউডিপি গ্লুকোরাইজ ট্রান্সফারেজ বলে একটা আমাদের এনজাইম আছে। তো সেই এনজাইমটা সেটাকে গ্লুকোজের সঙ্গে বাইন্ড করছে। তো গ্লুকোজের সঙ্গে যখন বাইন্ড হচ্ছে তখন সেই বিলিরুবিনটা কনজুগেটেড বিলিরুবিন বলি। এতক্ষণ বিলিরুবিন ছিল আনকনজুগেটেড বিলিরুবিন। এবার সেটা গ্লুকোজের সঙ্গে বাইন্ড হয়ে কনজুগেটেড বিলিরুবিন হলো। এবার কনজুগেটেড বিলিরুবিন যখন হয় সেটা জলে দ্রবীভূত হতে পারে, অর্থাৎ ওয়াটার সলিউবল। ওকে, এতক্ষণ ওয়াটার সলিউবল ছিল না, এবার এটা হলো ওয়াটার সলিউবল। এবার এই বিলিরুবিনটা এখান দিয়ে গিয়ে জমা থাকছে আমাদের পিত্তথলিতে। ঠিক আছে, এবার যখন গল ব্লাডারে, এবার যখন আমাদের গাটে কোনো ফুড আসছে তখন সিসিকে বলে একটা এনজাইম হয় কোলেসিস্টোকাইনিন, সেটা এটাকে স্টিমুলেট করে গল ব্লাডারকে এবং গল ব্লাডার থেকে তখন বা বাইলটা ফ্লো হয় এবং বাইল ফ্লো হয়ে তখন সেটা গাটে যায়। এবং যখন সেটা গাটে যায়, গাটে গিয়ে এটার কাজ কি হয়? গাটে যখন খাবার আসছে সেখানে তার মধ্যে ফ্যাট থাকে। ফ্যাটের সঙ্গে
ফ্যাট অ্যাকচুয়ালি জলে ওয়াটার সলিউবল নয়। এবার যখন এটা বিলিরুবিন তার সঙ্গে আসছে, বিলিরুবিন কি করে, এটা স্যাপনিফিকেশন করে। স্যাপনিফিকেশন কি, অর্থাৎ ফ্যাট ফ্যাট জলে তখন ওয়াটার সলিউবল হতে পারে। যেমন আমরা দেখি যে কোনো সোডা সোডা দিয়ে আমরা জামা কাপড় কাচি। কারণ কি, জামা কাপড়ে যখন যদি কোনো তেল তৈলাক্ত জিনিস থাকে, সে তেল তো জলে ধোবে না বা মিশবে না, তখন স্যাপনিফিকেশন করে সোডাটা তেলে জলে মিশিয়ে দেয়। তার ফলে আমাদের ওই জিনিসগুলো নোংরাগুলো জামা থেকে ওয়াশ হয়ে যায় এবং জামাটা পরিষ্কার হয়। তেমনি স্যাপনিফিকেশনে এই এটা স্যাপনিফিকেশন প্রসিডিওরের তে আহ, আমাদের ফ্যাটগুলোকে এই ওয়াটার সলিউবল করে দেয়। ফলে দেন আমাদের ফ্যাট অ্যাবজর্পশন হয়। ওকে। এরপর এটা আহ, কিছুটা ব্রেকডাউন হয়। বিলিরুবিনটা বিলিরুবিনটা ব্রেকডাউন হয়ে ইউরোবিলিন হয় এবং স্টার্কোবিলিন হয়। এবং ইউরোবিলিন ফেস দিয়ে এক্সক্রিয়েট হয়, তাই জন্য আমাদের ফেসটা ইয়েলো হয়। এর সাথে সাথে একটা জিনিস বলে রাখি, যে যখন আমাদের ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে, ফ্যাটের সঙ্গে আমাদের আহ, পাঁচটা ফ্যাট সলিউবল ভিটামিনও অ্যাবজর্ব হতে পারে। ভিটামিন এ, ডি, ই, কে। ওকে, আমাদের এই এ, ডি, ই, কে, এই চারটে ফ্যাট সলিউবল ভিটামিন ফ্যাটের সঙ্গে অ্যাবজর্ব হয়। অর্থাৎ যখন যদি আমাদের কোনোভাবে এই কনজুগেটেড বিলিরুবিন এখানে না আসে, এখানে ফ্যাট অ্যাবজর্পশন হবে না। আর এই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো অ্যাবজর্পশন তখন হবে না। ওকে। এবার বিলিরুবিন মেটাবলিজম লিভারে কি করে হচ্ছে সেটা বলছি। বিলিরুবিন এখানে আসলো, বিলিরুবিন এই ও এ টিপি 1B1 আর ও এ টিপি 1B3, এই দুটো সরি, এই দুটো রিসেপ্টর দিয়ে এন্ট্রি হচ্ছে হেপাটোসাইট সেলে। এটা আনকনজুগেটেড বিলিরুবিন। আহ, এরপর এটা এবার ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সপোর্টারেজ এনজাইম দিয়ে গ্লুকোজের সাথে বাইন্ড হচ্ছে এবং গ্লুকোজ এবং তখন তখন এটা সলিউবল বিলিরুবিন হলো। দেন MRCP2 রিসেপ্টর দিয়ে এটা বিলিয়ারি ক্যানেলে এন্টার হচ্ছে। এবার বিলিয়ারি ক্যানেলগুলো মিলে যখন বাইল ডাক্ট তৈরি হচ্ছে এবং বাইল ডাক্ট হয়ে তারপরে কিভাবে আহ, আহ, যাচ্ছে সেটা আমি আগে বলেছি। তো এখন একটা ডিজিজ আছে, জেনেটিক ডিজিজ আছে, এটা হচ্ছে রোটার সিনড্রোম। রোটার সিনড্রোমে কি হয়, এই আহ, যে এই ট্রান্সপোর্টার গুলো তৈরি হয় না। তখন কি হয়, বিলিরুবিনটা বিলিরুবিনটা হেপাটোসাইট সেলে এন্ট্রি নিতে পারে না। আর ওকে, এটা হলো বিলিরুবিন। এরপর যেটা হয় পালিসোলাবিলটা কিছুটা আবার ইন্টার বিলিয়ারি একটা পাথওয়েতে সার্কুলেট হয়। কিছুটা বাইল, ওয়াটার সলিউবল বাইল, ওটা কনজুগেটেড বাইল আবার রিআপটেক হয় সেখানে এবং সেটা আবার ইন্টারবিলিয়ারি সার্কেলে রিঅ্যাক্টিভ হয়। এবার বলছি টাইপস অফ কত টাইপের জন্ডিস আছে। প্রথমে বলছি হিমোলাইটিক, অর্থাৎ রক্তঘটিত জন্ডিস। হেপাটোসেলুলার, অর্থাৎ লিভার ডিজিজে। আর অবস্ট্রাকটিভ, অর্থাৎ কোনো রকম অবস্ট্রাকশন হচ্ছে। অবস্ট্রাকশন, আমি যে পাথওয়েটা বললাম অবস্ট্রাকটিভ জন্ডিসে, অবস্ট্রাকশন অর্থাৎ অবস্ট্রাকশন এখানে দুটো জায়গায় হতে পারে। এক হচ্ছে লিভারের মধ্যে, যেখানে হেপাটোসাইটের কনজুগেশন হয়ে গেল, এরপর যখন বিলিয়ারি ক্যানাল থেকে বেরোতে পারছে না সেখানে, সেটা হচ্ছে লিভারের মধ্যে, সেটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক। আর তারপর হচ্ছে এক্সট্রা হেপাটিক, অর্থাৎ বাইল ডাক্টে বা এখানে কোনো রকম কোনো স্টোন বা কোনো রকম কিছু হলে, সেটা হল কোনো অবস্ট্রাকশনের জন্য যদি বাইলটা ঘাটে না যেতে পারে, সেটা হচ্ছে এক্সট্রা হেপাটিক জন্ডিস। ওকে, সরি। এখন জন্ডিস যেটা বললাম, যে একটা আরবিসি একটা লাইফ স্প্যান আছে। সেই লাইফ স্প্যানের পরে আরবিসির ডিস্ট্রাকশন হচ্ছে। ডিস্ট্রাকশন থেকে হচ্ছে হিম আর গ্লোবিন। গ্লোবিনটা একটা আমাদের গ্লোবিনটা প্রোটিন। আর এ থেকে আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে। আনকনজুগেটেড বিলিরুবিন এখানে আছে, কনজুগেট হচ্ছে লিভারে। লিভারের এবার কনজুগেশন থেকে বিল সেটা গাটে যাচ্ছে।
ওকে, এবার আমি কিভাবে বুঝবো যে কোন টাইপের জন্ডিস হয়েছে? ফার্স্টে আমার জানতে হবে যে জন্ডিস যে টাইপগুলো বললাম তার মধ্যে কোনটাতে কিরকম আমাদের ক্লিনিক্যাল ফিচার হয়। ওকে, এবং যদি হিমোলাইটিক জন্ডিস হয়, হিমোলাইটিক জন্ডিসে আমাদের কি হবে, নর্মাল ইউরিন, হাই কালার স্টুল, আর লেমন কালার বা বালবার কনজাংটিভা। প্রথমেই আমি কি বলেছি যে এখানে লিভারে এসে কনজুগেট বিলিরুবিনটা কনজুগেট হচ্ছে, এর আগে পর্যন্ত এটা হচ্ছে ছিল আনকনজুগেটেড বিলিরুবিন। এবার এর লিভারে কনজুগেট হওয়ার আগে পর্যন্ত যদি সেই বিলিরুবিনটার যদি বিলিরুবিনটা কনজুগেট হতে না পারে, অথবা এত এত পরিমাণ বিলিরুবিন তৈরি হচ্ছে, সাপোজ আমাদের কোনো রকম হিমোলাইটিক ডিজিজ আছে, অথবা আমাদের আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, যেমন আমাদের ম্যালেরিয়াতে বা কালাজারে যদি আমাদের বেশি পরিমাণ আরবিসি লাইসিস হয়, বা বেশি স্ট্রেসে যদি আরবিসি লাইসিস হয়, অথবা যদি কোনো হিমোলাইটিক ডিজিজ থাকে সেখানে যদি আরবিসি লাইসিস বেশি হয়, সেখানে প্রচুর পরিমাণে হিম প্রোডাকশন বেড়ে যাচ্ছে। তো এত পরিমাণ হিম একসঙ্গে তখন বাইন্ড হতে পারছে না, তখন কি হবে, আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাবে। এবার আনকনজুগেটেড বিলিরুবিন কি বলেছি, আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে ওয়াটার সলিউবল নয়। তার ফলে কি হবে, ওয়াটার সলিউবল যদি না হয়, তখন ইউরিন তখন আমাদের ইউরিনটা নর্মালি থাকবে, এবং হাই কালার স্টুল হবে। কারণ কি, সেখানে আমাদের কনজুগেটেড বিলিরুবিন যে যে পরিমাণে যাচ্ছিল, সেই কনজুগেটেড বিলিরুবিনটা যাচ্ছে। আর কনজুগেটেড বিলিরুবিনটা ভেঙে এখানে আমাদের যে ইউরোবিলিরুবিন হচ্ছে, সেটা আমাদের ফেসের ইয়েলো কালারটা নিয়ন্ত্রণ করছে। তো সেটা নর্মাল আছে, তো তার জন্য আমাদের স্টুল কালারটা নর্মাল থাকছে। আর লেমন আর বালবার কালার কনজাংটিভা, কারণ এই যে আনকনজুগেটেড বিলিরুবিনটা, এটা আমাদের স্কিনে ডিপোজিট হচ্ছে, আমাদের প্যালপেব্রাল কনজাংটিভাতে ডিপোজিট হচ্ছে, তার জন্য আমাদের এটা ইয়েলো কালার বালবার কনজাংটিভা হবে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে ইচিং, অর্থাৎ চুলকানি। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা যখনই বা যে কোনো বিলিরুবিন যখন আমাদের স্কিনে ডিপোজিট হয়, তখন আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ইচিং হয়। এছাড়া স্প্লিনোমেগালি থাকতে পারে, যেহেতু এটা হিমোরাইটিক অ্যানিমিয়া, তার জন্য, এবং ডিস্ট্রাকশন হচ্ছে, তাই জন্য আমাদের স্প্লিনের রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের একটা রোল থাকছে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের একটা রোল থাকছে, তাই জন্য আমাদের স্প্লিনোমেগালি থাকতে পারে। আর রেটিকুলোসাইট কাউন্ট এখানে আমাদের ব্লাডে ইনক্রিজ হয়ে যাবে, কারণ কি হিমলাইসিস হচ্ছে। তখন আমাদের যদি আমাদের বডিতে আরবিসি যদি আমাদের বডিতে লাইসিস হচ্ছে, তখন আমাদের বডিও চাইবে সেটাকে মেকআপ দেওয়ার জন্য, আমাদের আরবিসি কাউন্ট নিয়ন্ত্রণের জন্য বেশি বেশি করে আরবিসি প্রোডাকশন করতে। তো বেশি বেশি প্রোডাকশন করতেই যখন যাবে, তখনই আমাদের রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যাবে। ওকে, এরপর বলছি অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি, কনজুগেশন হয়ে গেল, এরপর যদি এটা না বেরোতে পারে, কনজুগেটেড হয়ে হয়ে গেল, এরপর যদি না বেরোতে পারে, তখন কি হবে, কনজুগেটেড বিলিরুবিন এর পরিমাণ বেড়ে যাবে। ওকে, এবার কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, কালারটা পাল্টাই, তখন কনজুগেটেড বিলিরুবিন যেহেতু আমাদের ওয়াটার সলিউবল, তখন এটা আমাদের কিছু ইউরিন দিয়ে এক্সক্রিয়েট হতে পারবে। ঠিক আছে, তো ইউরিন দিয়ে যখন এক্সক্রিয়েট হবে, তখন আমাদের ইয়েলো ইউরিন হবে। আর এই কনজুগেট যেহেতু আমাদের অবস্ট্রাক্টেড হয়েছে, তো এখান থেকে কনজুগেটেড বিলিরুবিনটা আর নামতে পারছে না, বা এখান থেকে কনজুগেটেড বিলিরুবিনটা আর এতে গাটে নামতে পারছে না। তখন কি হবে, আমাদের স্টুলের কালার হোয়াইট হবে। কারণ কি, আমাদের বিলিরুবিনটাই তখন ভেঙে যে ইউরোবিলিরুবিন বা যেগুলো হয়, সেগুলো আমাদের ফেসের ইয়েলো কালার তৈরি করে। আরো একটা কারণ হচ্ছে, এখানে আমাদের কনজুগেটেড বিলিরুবিন, আমি আগেই বলেছি, স্যাপনিফিকেশনের জন্য ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে। এবার যখনই কনজুগেটেড বিলিরুবিনটা আসবে না, তখনই আমাদের ফ্যাট অ্যাবজর্পশনও হ্যাম্পার হবে। আর তার সাথে আমাদের যে এ ডি ই কে, যে আমাদের ফ্যাট সলিউবল ভিটামিন গুলো আছে, সেগুলো আমাদের
অ্যাবজর্পশন হ্যাম্পার হবে। এর জন্য যখন আমরা জানি এর ভিটামিন এ যখন আমাদের অ্যাবজর্পশন হতে পারবে না, তখন কি হবে আমাদের নাইট ব্লাইন্ডনেস, ভিশন ডিমনেস হতে পারে, সেটা অনেক বড় হয়। স্কিন সারফেস স্মুথনেস নষ্ট হবে, তারপর জ্যান্থেলেজমা হবে, তারপর তো হচ্ছে এরপরে তো হচ্ছে যেটা হচ্ছে ভিটামিন কে, যখন ভিটামিন কে আমরা জানি একটা আমাদের ব্লাড কোয়াগুলেশন ক্যাসকেডটাকে হেল্প করে। তো ব্লাড কোয়াগুলেশন ক্যাসকেডে ভিটামিন কে এর রোল আছে। তো ভিটামিন কে যখনই অ্যাবজর্পশন হতে পারবে না, তখন আস্তে আস্তে আমাদের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, পিটি, আইএনআর এগুলো সব বাড়তে থাকবে। পিটেশিয়া পারপুরা হবে, কারণ হচ্ছে আমাদের কোয়াগুলেশন ক্যাসকেডটা ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে। এরপর হচ্ছে আর এর আরো একটা কারণ, মানে কনজুগেটেড বিলিরুবিনেমিয়ার একটা কজ হতে পারে এখানে সিএ হেড অফ প্যানক্রিয়াসে। তাই জন্য যদি জিবি তে যদি গলব্লাডার কোনো প্যাথোলজি থাকে, গলব্লাডার হতে পারে। আর সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াসে জিবি প্যালপেবল হতে পারে। এরপর আরেকটা জিনিস থাকছে, যে বাকি থাকছে, সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। হেপাটোসেলুলার মানে হচ্ছে কোনো লিভার ডিজিজে, সাপোজ কেউ অ্যালকোহলে কোনো লিভার ডিজিজ হলো, বা কোনো রকম হেপাটাইটিস যেগুলো আছে, হেপাটাইটিস এ বি সি ডি, এইগুলোতে যদি কোনো লিভার ড্যামেজ হলো, বা অন্য কোনো হেপাটোটক্সিক ড্রাগে যদি কোনো লিভার ইনজুরি হলো, তখন আমাদের হেপাটোসেলুলার জন্ডিসগুলো হয়। তখন কি হবে, তো আমাদের কনজুগেশন কিছুটা হ্যাম্পার হবে, কিন্তু তখন ইয়েলো কালার ইউরিন হবে, আর ইয়েলো কালার স্টুলও হবে, কিন্তু বিলিরুবিন ডিপোজিশনের জন্য আমাদের যেরকম আমাদের স্কিন সারফেস আর বালবার কনজাংটিভা ইয়েলো থাকে, সেগুলো হবে। আর তার সাথে আমাদের টেন্ডার হেপাটোমেগালি থাকবে, মানে আমাদের পেটের উপর দিকে যেখানে লিভার আছে সেখানে একটু ব্যথা থাকবে। আর সেখানে যখন আমরা এক্সামিন করতে যাব, তখন আমাদের লিভারে টেন্ডারনেসও ফিল হবে। এরপর আমি বলছি আহ, যেগুলো হচ্ছে কনজুগেটেড, সরি, আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়ার কতগুলো কারণ। একটা হচ্ছে হিমোলাইটিক ডিজিজগুলো, যেগুলো এই হিমোলাইটিক ডিজিজগুলো হিসকেল সেল অ্যানিমিয়া, জিসিস ডেফিসিয়েন্সি, হেরিডিটারি স্পেরোসাইটোসিস। অ্যাকোয়ার্ডের মধ্যে আছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, প্যারাক্সোমাল নক্স চ্যানেল হিমোগ্লোবিউরিয়া। প্যারাসাইটিক ইনফেকশনের মধ্যে ম্যালেরিয়া, ব্যাবেটোসিস। তারপর তো হচ্ছে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস, যেমন হচ্ছে কোবালামিন, ফোলেট, থ্যালাসেমিয়া এগুলোতে। ড্রাগের মধ্যে রিফাম্পিসিন, প্রোবেনসিড, রিভাভেরিন এগুলোতে। ক্লাইজার নেজার সিনড্রোম, টাইপ 1 টাইপ 2 গিলবার্ট ডিজিজে এগুলোতে হচ্ছে ইনহেরিটেড হাইপারবিলিরুবিনেমিয়া হয়। এর মধ্যে আমি বলে রাখি, ক্লাইজার নেজার গিলবার্ট সিনড্রোমে আমাদের যে আমি যে বলছিলাম, যেখানে যে এখানে লিভারে গিয়ে কনজুগেটেড বিলিরুবিনটা, সরি আনকনজুগেটেড বিলিরুবিনটা এখানে গ্লুকোজের সঙ্গে মেশে ইউডিপি গ্লুকোরাইজড ট্রান্সফারেজ এনজাইম দেয়। তো সেখানে গ্লুকোজের সঙ্গে বাইন্ড হয় এবং কনজুগেটেড বিলিরুবিন হয়। এখন যদি এই এনজাইমটা যদি কোনোভাবে ডেফিসিট হয়ে যায়, তখন সেটাকে বলা হয় গিলবার্ট সিনড্রোম। আর এই এনজাইমটা একদম থাকেই না হচ্ছে ক্লাইজান্ডেজাস ডিজিজ টাইপ 1 আর 2-তে। তো গিলবার্ট সিনড্রোমে আমরা তখন কি করি, গিলবার্ট সিনড্রোম হলে আমাদের মাইল্ড জন্ডিস থেকেই থাকে, টায়ার্ডনেস থেকে থাকে। তো সেখানে আমরা বলি যে বেশি পরিমাণ আমাদের যদি কারো গিলবার্ট ডিজিজ থাকে, বেশি পরিমাণ গ্লুকোজ ইনটেক করতে। তার ফলে কি হয়, যেটুকু এ থাকে, তো বা বাইন্ডিংটা যদি কিছুটা বাড়ানো যায়, তো আনকনজুগেটেড বিলিরুবিনকে, তো কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বাড়বে। তার জন্য আমরা বেশি পরিমাণ গ্লুকোজ ইনটেক করতে বলি, গ্লুকোজ ওয়াটার বারবার ইনটেক করতে বলি। তো গিলবার্ট সিনড্রোম তাই কিছুটা আমাদের আহ, তাতে কিওর হয়ে যায়। এরপর বলছি হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক জন্ডিসের মধ্যে দুটো ভাগ আছে, ইন্টারভাস্কুলার আর এক্সট্রাভাস্কুলার। ইন্টারভাস্কুলারে আমরা কি কি হয়, আরবিসি ভেসেলের মধ্যে লাইসিস হচ্ছে, সেটা যেমন হচ্ছে হার্ট বাল, পিএনএইচ এগুলোতে হচ্ছে, সেখানে আমরা ব্লাড ফিল্মে সাইটোসাইজ পাবো। আর অন্যদিকে এক্সট্রাভাস্কুলারের মধ্যে আরবিসি স্প্লিনে বা লিভারের ম্যাক্রোফাজি এনগল্ফ হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে।
সেটা ড্যামেজ হচ্ছে। সেটা অটোইমিউনাস আর স্পেরোসাইটোসিস, সিকেল সেল অ্যানিমিয়া এগুলোতে হয়। সেখানে আমরা স্পেরোসাইট সেল পাবো। মিথ হিমোগ্লোবিন আমরা হচ্ছে ইন্টারভাস্কুলার এতে পাবো, ইন্টারভাস্কুলার হিমোলাইসিসে পাবো। এতে হ্যাপ্টোগ্লোবিন আমরা শুধুমাত্র এটাতে ইন্টারভাস্কুলারে ডিক্রিজ হবে। আর হচ্ছে এক্সট্রাভাস্কুলার হ্যাপ্টোগ্লোবিন হচ্ছে কমতেও পারে, নাও কমতে পারে। হিমোগ্লোবিন ইউরিয়া অর্থাৎ আমরা ইউরিন রেড দেখব। হিমোগ্লোবিন ইউরিয়া ইন্ট্রাভাস্কুলারে হয়, কিন্তু এক্সট্রাভাস্কুলারে হয় না। যেহেতু হিমোসিডারিন আমরা ইউরিনে দেখব, সেটা হচ্ছে ইন্টারভাস্কুলারে হয়। অর্থাৎ ইন্টারভাস্কুলারে লাল বা হলুদ ইউরিন হতে পারে। আর এলডিএইচ হচ্ছে আমাদের ইন্টারভাস্কুলার ইন্টারভাস্কুলার হিমোলাইসিসে আমরা ইনক্রিজ দেখতে পাবো, বেশি দেখতে পাবো। আর সব থেকে বেশি যেটা মেন স্পেসিফিক যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট হচ্ছে ইন্টারভাস্কুলারে নেগেটিভ হয়। আর এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিসে আমাদের ডিরেক্ট কুম টেস্টটা পজিটিভ হয়। জন্ডিস দুটোতেই থাকবে। আর ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে ইন্টারভাস্কুলার ইউজফুল। যেহেতু এক্সট্রাভাস্কুলার রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম কাজ করছে, সেখানে আমাদের বা অটোইমিউনিটি, সেখানে আমাদের কোনো কাজে লাগবে না, সেটা কোনো ট্রিটমেন্টে লাগবে না। ইনগ্রেট হাইপারগ্লোবিনুরিয়া অর্থাৎ সেখানে আমরা যেটা বলছিলাম ক্লাইজার ডিজার সিনড্রোমে, সেটা হচ্ছে ইউডিপি গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ। সেটা যদি না থাকে, তো সেখানে আমরা কমপ্লিটলি যদি অ্যাবসেন্ট থাকে, সেখানে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনটা সেখানে আসতে এসেও লিভারে এসেও কনজুগেট হতে পারছে না গ্লুকোজের সাথে। সেটা হচ্ছে ক্লাইজার নেজার সিনড্রোম টাইপ 1। আর ক্লাইজার নেজার টু হচ্ছে মিউটেশন হয়ে যাচ্ছে এই ইউডিপি গ্লুকোরাইজ ট্রান্সপারেট এনজাইমটা। তার জন্য এটা মিউটেশন হচ্ছে, তার জন্য এটা আনকনজুগেটেড বিলিরুবিনটা এখানে লিভারে ঢুকেও সেটা বাইন্ড হতে হতে পারছে না গ্লুকোজের সাথে। তার জন্য এটা কনজুগেট হতে পারছে না। তখন আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। তো আনকনজুগেটেড বিলিরুবিনের যেগুলো ফিচার্স হয়, যে ইউরিন নর্মাল থাকছে, ইউরিন সাদাই থাকছে, কিন্তু আমাদের হচ্ছে জন্ডিস হচ্ছে, সেগুলো আমরা বুঝতে পারবো। আর গিলবার্ট সিনড্রোম যেটা হয়, গিলবার্ট সিনড্রোমে হচ্ছে ইউডিপি গ্লুকোরাইজ ট্রান্সফারেজ থাকছে, কিন্তু কম অ্যাক্টিভিটি থাকছে। তো এটা তাই জন্য আমরা বলি যে গিলবার্ট সিনড্রোমে আমরা গ্লুকোজ ওয়াটারটাকে বেশি করে খেতে। তো গ্লুকোজ ওয়াটারটা যদি বেশি করে খাওয়া যায়, তখন আমাদের বেশি কিছুটা বাইন্ডিং বেড়ে যায়, এবং আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনটা বাইন্ড হয়ে কনজুগেটেড বিলিরুবিন হয়, এবং সিমটম রিলিভ হয়। এবার হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস আমাদের কি কি কারণে হতে পারে, যেমন কোরেডোকোলিথিয়াসিস, অ্যাসকারেসিস, এখানে অর্থাৎ এখানে কোনো ব্লক হচ্ছে, সেটাতে হতে পারে। এছাড়া ম্যালিগনেন্ট স্ট্রিকচার, বিনাইন স্ট্রিকচার কোলেঞ্জিওকার্সিনোমাতে হতে পারে। সিএ হেড অফ দ্য প্যানক্রিয়াস, এই জায়গাটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে, যেখানে বাইল ডাক্ট নামছে সেখানটায় হয়ে গেছে স্পেডি অ্যাম্পোরারি কার্সিনোমা, এগুলোতে আবার অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে। ডিরেক্ট ইনহেরিটেড ডিরেক্ট হচ্ছে ডিরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম আর রোটা সিনড্রোম। রোটা সিনড্রোমে যেটা বললাম, সেটা হচ্ছে একটা রিসেপ্টর মিউটেশন হচ্ছে, যার ফলে আমাদের কনজুগেটেড বিলিরুবিনটা কনজুগেট হয়েও সেটা আমাদের হেপাটোসাইটের বা বাইরে বেরোতে পারছে না। তো তার জন্য সেটা রোটা সিনড্রোম হচ্ছে। এরপর হচ্ছে আমি রোটা সিনড্রোমটাকে আরেকভাবে ডিকটেট করছি। তো আমাদের যে এই বিলিরুবিন হেপাটোসাইটে যখন আসছে, হেপাটোসাইটের
বিলিরুবিন যখন আসছে, বিলিরুবিন আনকনজুগেটেড বিলিরুবিন এন্ট্রি নিচ্ছে, আনকনজুগেটেড বিলিরুবিন যখন বাইন্ড হচ্ছে বিলিরুবিন, এটা হলো আনকনজুগেটেড বাইল সলিউবল, বাইলটা তখন সলিউবল হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন হয়ে। কনজুগেটেড বিলিরুবিন এখানে হেপাটোসাইটে আসছে এমআরপি টু জিন দিয়ে। এমআরপি টু জিন যখন অ্যাবসেন্ট থাকছে তখন সেটা হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম, অর্থাৎ কনজুগেটেড হয়েও সেটা বাইল বাইল ডাকটা আসতে পারছে না বাইল ক্যানেল দিয়ে। তো সেটা হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম। আর এটা আবার যখন ইন্টারহেপাটোসাইটে সার্কুলেট হচ্ছে তখন আবার কিছুটা ইন্টারহেপাটিকে যাচ্ছে, তো সেটা আবার ইনটেক্ট হতে পারছে না, সেটা হচ্ছে রোটার সিনড্রোম। এই দুটোতেই কনজুগেটেড বিলিরুবিন বাড়ছে, তখন কনজুগেটেড বিলিরুবিনেমিয়া হচ্ছে। এটা দুটো কনজেনিটাল সিনড্রোম। এরপরে চলে আসছি নেক্সট স্লাইডে। সেটা বলছি যে অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা জানি যে অবস্ট্রাকটিভ জন্ডিস একটু আগে আমি বলেছি যে কনজুগেট হয়ে গেল, এরপর বাইলের কনজুগেটেড বাইলের এতে আসার পালা, গাটে এসে কাজ করার পালা। তো সেখানে যদি কোনো রকম অবস্ট্রাকশন হয় সেটা আমার এ তো হেপাটোসাইটের মধ্যেও হেপাটোসাইট থেকে বেরোনোর পথে হতে পারে, যেটা আমি বললাম এক্ষুনি ডুবিন জনসন সিনড্রোম, বা এখানে কোনো রকম কোনো জায়গাটা অবস্ট্রাকশন হতে পারে, সেটা যেটা আমি বললাম যে এখানে কোনো অ্যাসকারিসিয়া হতে পারে, বা কোনো রকম স্টোন কোনো জায়গায় থাকতে পারে, বা সি হেড অফ প্যানক্রিয়াসে থাকতে পারে। ঠিক আছে, এবার আমি কিভাবে ডিফারেন্সিয়েট করবো এক্সট্রা হেপাটিক না ইন্ট্রা হেপাটিক, এটা আমার কাছে আরেকটা কাজ। তো ইন্টার হেপাটিক যদি এক্সট্রা হেপাটিক গুলোতে আমার যেটা হয় সেটা হচ্ছে অর্থাৎ লিভারের পরে যেগুলো হয় সেটা হচ্ছে মিডল এজে হয়। একটা স্লো রেটে জন্ডিসটা বাড়ে, স্প্লিনোমেগালি খুব রেয়ার থাকে, সরি সরি, এএলটি এএসটি বাড়ে, কিন্তু সেটা 5 গুণের কম, কারণ এটা হচ্ছে লিভারের পরে হয়েছে। আর লিভারটা যেহেতু ইন্টারহেপাটিকে যেহেতু লিভারটা ইনভলভ হয়েছে, তাই জন্য এটা এএলটি আর এএসটি এনজাইম দুটো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আরও একটা জিনিস বলি, অ্যালকোহলিক লিভার ডিজিজ যখন হয় তখন এএসটি মোর দ্যান এএলটি হয়। ঠিক আছে, টু দ্বিগুণের বেশি হয় এএসটিটা। ঠিক আছে, আর এএলপিটা যদি যখন বাড়ছে, এএলপিটা হচ্ছে এক্সট্রা হেপাটিকে। ওকে, যখন এএলপিটা বাড়ে এক্সট্রা হেপাটিক যখন অবস্ট্রাকশন হচ্ছে সেখানে, এখানে দেখা যাচ্ছে এএলপিটা মোর দ্যান 3 টাইমস হচ্ছে এক্সট্রা হেপাটিকে, লেস দ্যান 3 টাইমস হচ্ছে ইন্ট্রা হেপাটিকে। ওকে, আর ইউএসজিতে আমরা তো অবস্ট্রাকশন পাবো। আহ, আর হচ্ছে পেন্ডিসোলন হোয়াইট ওয়াশ টেস্ট বলে একটা টেস্ট করি আমরা, পেন্ডিসোলন একটা ডোজে দিয়ে 7 দিন দেখি, 7 দিন পর যদি কমে যায় এতে কিছুটা জন্ডিস, তো সেটা আমরা বলি যে এটা ইন্ট্রা হেপাটিক হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে আমরা বুঝতে পারি এটা এক্সট্রা হেপাটিক টেস্ট। ওকে, তো পেনিসিলিন ওয়াশ আউট টেস্টটা একটা দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা একটা ভালো টেস্ট। হেপাটিক কজেস জন্ডিস, অর্থাৎ লিভারে কি কি কারণে হেপাটিস জন্ডিস হতে পারে, সেটা লিভার ইনজুরিতে হতে পারে, যেমন লিভার যেমন সিরোসিসে হতে পারে, তারপরে তো হচ্ছে রিকারেন্ট ইডিওপ্যাথিক কোলেসিস্টাইটিস হতে পারে, প্রেগনেন্সি এতে কোলেসিস্টাইটিস হতে পারে, ড্রাগ ইনডিউস যেমন কন্ট্রাসেপটিভ হতে পারে, রিফাম্পিসিন হতে পারে, লিভার ডিজিজ গুলো ভাইরাল হেপাটাইটিসে হতে পারে, অ্যামিবিক লিভার অ্যাবসেস হচ্ছে সেখানে হতে পারে। আরও যে সকল লিভার ইনজুরি, লিভার হার্মফুল ড্রাগ আছে সেগুলোতে হতে পারে, অ্যালকোহল লিভার ডিজিজে যেমন লিভার ড্যামেজ হয় সেখানে হতে পারে। ওকে, এবার আমি বলি অ্যালকোহলিক লিভার ডিজিজ আমাদের দেশে একটা কমন ডিজিজ। সরি, তো অ্যালকোহলিক লিভার ডিজিজ হচ্ছে প্রচুর দিন কেউ অনেকদিন ধরে কেউ অ্যালকোহল খেলো, তো সেখানে একটা লিভার ডিজিজ হয়। তো সেখানে অ্যালকোহল লিভার ডিজিজের আরও কিছু সাইন আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি প্যারোটিড সোয়েলিং, গাইনেকোম্যাস্টিয়া দেখতে পাই আমরা, স্পাইডার নেভাই দেখতে পাই স্কিনে। এছাড়া আমাদের যেটা দেখতে পাই হচ্ছে ক্লাবিং দেখতে পাচ্ছি, ডুপিট্রাইন কন্ট্রাকচার দেখতে পাই, গাইনেকোম্যাস্টিয়া দেখতে পাই। আহ, এছাড়াও পিউবিক হেয়ার লস হয়। ওকে,
আর অ্যালকোহলিক লিভার ডিজিজে আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় আমাদের লিভার ড্যামেজ হওয়ার জন্য সিরোসিস হয়। এরপর আমি বলবো যে কি করে একটা হিস্ট্রি কি কি একটা জন্ডিস পেশেন্ট এলে আমরা কি কি হিস্ট্রি নেব, কি কি এক্সামিন করব এবং কি কি ভাবে কেসটাকে অ্যাপ্রোচ করব। ওকে, এখন আহ, কোনো একটা পেশেন্ট এলে আমি পেশেন্টের বাড়ির লোকের কারোর জন্ডিস হয়েছে কিনা নেব, কোনো রকম ট্রান্সফিউশন হয়েছে কিনা, কোনো রকম ট্যাটু বা কোন ইন্টারভেনাস ড্রাগ ইউজ করে কিনা জানবো। এগুলো থেকে কোনো রকম হেপাটাইটিস বি বা এইচআইভি ট্রান্সফিউশন হয়েছে কিনা জানতে পারবো। রিসেন্টলি কোথাও গেছে কিনা কোনো অন্য কোনো দেশে যেখানে যেখানে ইয়েলো ফিভার হয়, সেরকম কোনো দেশে গেছে কিনা সেটা জানতে হবে। ম্যালেরিয়া তার হয়েছে কিনা বা ম্যালেরিয়া গেছে কিনা, জায়গায় গেছে কিনা, বা তার ফিভার আর্থ্রালজিয়া এগুলো আছে কিনা, ম্যালেজ আছে কিনা, ওয়েট রিসেন্ট ওয়েট লস, অ্যাবডোমিনাল পেন হচ্ছে কিনা, ফিভার হচ্ছে কিনা, এগুলো জানতে হবে। আহ, আর্থ্রালজিয়া, মায়ালজিয়া এগুলো হচ্ছে আমার হেপাটাইটিসকে এই করে, হেপাটাইটিসকে সাসপেক্ট করায়। তারপর হেপাটোটক্সিক কোনো ড্রাগ নিচ্ছে কিনা দেখতে হবে, কোনোদিন অ্যালকোহলিক এক্সপোজার আছে নাকি, এগুলোর হিস্ট্রি নিতে হবে। উইলসন ডিজিজ আমাদের দেশে আর একটা কমন ডিজিজ। উইলসন ডিজিজ জেনারেলি ইয়ং এজে অ্যাডাল্টে হয়, তো তাই জন্য একটা এজ এজ হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস। আর অটোইমিউন হেপাটাইটিস হচ্ছে মিডল এজ ওমেনে হয়। ওকে, ফিজিক্যাল এক্সামিনেশন আমি কি করব? ফার্স্ট, টেম্পোরাল অ্যান্ড প্রক্সিমাল মাসেল ওয়েস্টিং হচ্ছে লং স্ট্যান্ডিং ডিজিজ লাইক প্যানক্রিয়াটিক ক্যান্সার, সিরোসিস, এগুলোতে আমাদের টেম্পোরাল হলোয়িং হয়, প্রক্সিমাল মাসেল ওয়েস্টিং হয়। আর ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে সিএলডির ফিচার হচ্ছে আমাদের স্পাইডার নেভাই, যেটা আমি দেখালাম, পামার এরিথেমা, গাইনোকোমাস্টিয়া, ক্যাপুট মেডুসা, ডুপিট্রাইন কন্ট্রাকচার, প্যারোটিড প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং, টেস্টিকুলার এনলার্জ, অ্যাট্রোপি। এগুলো এগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশে মেইনলি অ্যালকোহল সিএলডিতে আমরা এই ক্লিনিক্যাল ফিচারগুলো পাই। এছাড়াও আমরা ভিট্রিওর লিম্ফ নোড দেখতে পাই কোনো ম্যালিগনেন্সি, অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে। জুগুলার ভেনাস ডিস্টেনশন আমরা দেখতে পাই যদি আমাদের হার্ট ফেলিওর থেকে হেপাটাইটিস হয়, কারণ আমাদের যখন হার্ট ফেলিওর হয় তখন একটা পালসে, তখন আমরা একটা লিভারে পালসেশনও দেখতে পাই। তো সেখানে আমরা এবং জুগুলার ভেনাস ডিস্টেনশন পাই, হেপাটিক কনজেশন দেখতে পাই যখন আমাদের রাইট হার্ট ফেলিওর হয়। তো সামটাইমস আমরা সিরোসিসে আমরা রাইট প্লুরাল এপিসন দেখতে পাই। আর মোস্ট স্পেসিফিক যেটা হচ্ছে আমরা উইলসন ডিজিজে আমরা কেএফ রিং দেখতে পাই। এছাড়াও আমাদের ডিস্টোনিয়া দেখা যায়। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা স্প্লিন লিভার স্প্লিন এক্সামিনেশন করার সময় আমরা স্প্লিনোমেগালি দেখতে পাই যখন আমাদের হিমোরাইটিক কোনো জন্ডিস হয়। অ্যান্ড অ্যাসাইটিস আছে নাকি দেখতে হবে, কারণ হচ্ছে সিএলডি আছে নাকি দেখতে। নডিউলার লিভার আমরা দেখতে পাই কোনো অ্যাবডোমিনাল মাস বা লিভার ম্যালিগনেন্সিতে। টেন্ডার লিভার হচ্ছে ভাইরাল ভাইরাল আর অ্যালকোহলিক হেপাটাইটিস দেখতে পাই। আর হচ্ছে সিভিয়ার আপার কোয়াড্রেন্ট টেন্ডারনেস হচ্ছে যে আমাদের আপার কোয়াড্রেন্টে, পেটের আপার কোয়াড্রেন্টে আমরা দেখতে পাই কোলেসিস্টাইটিসে, যেটাকে হচ্ছে আমাদের মার্ফিস সাইন বলে। যে সেখানে আপার কোয়াড্রেন্ট যেখানে গল ব্লাডার আছে সেখানে আমরা প্রেস করলে পেশেন্টের পেন হয়। এছাড়াও যখন কোলেসিস্টাইটিস হয় সেখানে আরেকটা জিনিস হচ্ছে রাইট শোল্ডারে আমাদের পেনটা রেডিয়েট করে।
তো লেপ্টোস্পাইরোসিসে আমাদের মার্কলি জন্ডিস দেখতে পাই, লেপ্টোস্পাইরোসিসে আরও যদি লেপ্টোস্পাইরোসিস যদি হয় সেখানে আমাদের জন্ডিস হয়, তার সাথে সাথে রেনাল ফেলিওর হয়, সেখানে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন রেস থাকবে। এর সাথে সাথে যেহেতু এটা ইনফেকশন, সেখানে তার জন্য যে ইনফেক্টিভ যেগুলো ফিচার্সগুলো, ফিভার, হেডেক, মাসেল পেন এগুলো থাকবে। এবার আমরা কি করব, ল্যাবরেটরি টেস্ট কি করব। ল্যাবরেটরি টেস্ট আমাদের সিরিজ অফ টেস্ট পরপর করতে হবে একটা জন্ডিস পেশেন্টকে অ্যাপ্রোচ করতে। সেটাকে যেটাকে বলা হয় সিরিজ অফ টেস্ট পরপর করাটাকে, যেটাকে আমরা বলি ব্যাটারি টেস্ট। ওকে, তো ব্যাটারি টেস্টে আমরা প্রথমে দেখব টোটাল ডিরেক্ট আর ইনডিরেক্ট সিরাম বিলিরুবিন। দেন আমরা ডিটারমিনেট করব হচ্ছে এএলটি অ্যান্ড অ্যালবুমিন, আর হচ্ছে পিটিআইএনআর। ওকে, আমি আগে যেটা বলেছি যে এএলটি এএসটি বেশি বাড়বে, এএলটি এএসটি বেশি বাড়বে হচ্ছে আমাদের হেপাটিক লিভার ইনজুরি হলে, অর্থাৎ হেপাটিক জন্ডিস গুলোতে। আর যখন আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস হবে তখন এএলপি বাড়বে। ওকে, এটা হচ্ছে অবস্ট্রাকশন আর হচ্ছে হেপাটিক জন্ডিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি আমরা। আর যেটা আরো একটা জিনিস আমি বলেছি সেটা হচ্ছে এএসটি মোর দ্যান এএলটি 2 টাইমস বেশি হয় হচ্ছে আমাদের অ্যালকোহলিক লিভার ডিজিজে। ওকে, আমাদের যখন যখন পেশেন্ট অ্যালকোহল নিয়ে নেশা করছে, তো সেই লিভার ডিজিজগুলোতে এএসটি এএলটি হয়। কোলেস্টেসিস প্রসেসে বা কোনো অবস্ট্রাকশনে এএলপি বাড়বে। তো আর হচ্ছে এরপর আমরা তাকাবো অ্যালবুমিনের দিকে। নর্মাল অ্যালবুমিন যদি হয় তো সেটা হচ্ছে অ্যাকিউট বা ভাইরাল, মানে কয়েকদিনের মধ্যে জিনিসটা হয়েছে। তো যদি অ্যালবুমিন যদি কমে যায় সেটা হচ্ছে আমাদের ক্রনিক ধরতে হবে। আর যদি অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও যদি অল্টার্ড হয় তখন আমরা বুঝবো যে সেটা হচ্ছে একটা লিভার ড্যামেজ হয়েছে বা লিভার সিরোসিসের দিকে আগাচ্ছে। কারণ আমরা কি জানি যে অ্যালবুমিন তৈরি হচ্ছে আমাদের লিভার থেকে। তো যখন অ্যালবুমিনটাই কমে যাচ্ছে, তো ধরতে হবে যে সেটা একটা অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও যখন অল্টার্ড হচ্ছে, তো লিভার ডিজ হচ্ছে। তো তাই জন্য বডি ভিসকোসিটি মেনটেন করার জন্য গ্লোবিউলিনটা প্রোডাকশন বাড়িয়েছে অ্যালবুমিনের প্রোডাকশন কমে যাওয়ার জন্য। পেশেন্টের ভাইরাল হেপাটাইটিস আর টক্সিন রিলেটেড ইনজুরিতে অ্যামাইনো ট্রান্সফারেজ হচ্ছে 500-র বেশি হয়। আর এএলটি গ্রেটার দ্যান এএসটি হবে। এএলটি ভ্যালু যদি এএসটি থেকে হয়, এটা হচ্ছে হেপাটোসেলুলার কোলেস্টিডিস। আর এএলটি এএসটি ভ্যালু 20, এএসটি অ্যান্ড এএলটি ভ্যালু 25 টাইমস অফ দ্য নর্মাল অ্যান্ড হায়ার ইজ সিন ইন দ্য প্রাইমারি অ্যাকিউট হেপাটোসেলুলার ডিজিজ। এরপর আমি বলবো যে হেপাটাইটিস যদি আমরা সাসপেক্ট করি, তো এইচবিএস, প্রথমে আমাদের এইচবিএস আছে, তারপরে হচ্ছে এইচবিই অ্যান্টিজেন আছে, তারপরে এই অ্যান্টিজেনগুলো এগুলো ক্রমান্বয়ে পরপর এটা ব্লাডে এই ইন্টারভ্যালে থাকে। আমরা উইলসন ডিজিজ যদি আমরা সাসপেক্ট করি, উইলসন ডিজিজের যদি আমরা ফিচার পাই, তো আমাদের সিরাম সেলুলোপ্লাজমিন আমরা স্ক্রিন করব। আর ইউরিন সেলুলোপ্লাজমিন দেখবো, ইউরিন সেলুলোপ্লাজমিন আমাদের বেড়ে যাবে। অটোইমিউন হেপাটাইটিস যদি আমরা সাসপেক্ট করি, সেটা যেটা বলেছি মিডল এজ ফিমেলে হয়, তখন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আর অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি তাকে আমরা অ্যাসেস করব। আর সেগুলো হচ্ছে, এরপর রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন কি করব। রেডিওলজিক্যাল হচ্ছে যখন আমরা কোলেস্ট্যাটিক ফিচার পাই, মানে এএলপি যদি বেশি পাই, তখন আমরা সেটাকে ইন্ট্রা আর এক্সট্রা হেপাটিক, অর্থাৎ মানে যেটা বললাম যে অবস্ট্রাকশন দু জায়গায় হতে পারে।
সেটা হচ্ছে লিভারের মধ্যে আর লিভারের বাইরে, সে কোন জায়গায় অবস্ট্রাকশন সেটাকে খোঁজার জন্য আমি একটা ইউএসজি করব। ওকে, এএলপি যদি এএসটি থেকে বেশি হচ্ছে, তখন দেন যদি ইউএসজিতে আমি যদি দেখি যে আমাদের ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ডাক্টগুলো বেশি, সেটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টাসিস। আর যদি, সরি, যদি আমাদের অবস্ট্রাকশনটা লিভারে বাইরে হয়, তখন কি হবে, লিভারের থেকে বাইলটা যেতে পারবে না। তখন লিভারের বাইল ডাক্টগুলোতে প্রেসার পড়বে এবং বাইল ডাক্টগুলো ডাইলেট হয়ে যাবে। তো যদি আমি দেখি ইউএসজিতে যে বাইল ডাক্টস আর ডাইলেটেড, দেন ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। আর যদি দেখি যে bile ducts are not dilated, then extrahepatic sorry intrahepatic cholestasis. Okay, দেন আমরা যদি কোনো স্টোন বা তেমন কিছু দেখতে পাই, সেটা তখন আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। এছাড়াও আমরা যেটা করি, এমআরসিপি করতে পারি, ইআরসিপি করতে পারি। ইআরসিপিতে অনলি আমরা এটা দেখতে পাই, আর এমআরসিপি সরি ইআরসিপিতে আমরা ইয়াসিপিটা আমরা স্টোনটাকে দেখতেও পাই, এবং যেখানে স্টোনটা আছে সেটাকে আমরা টেনে বারো করতে পারি। তো ইয়াসিপিটা তাই জন্য এখন গোল্ড স্ট্যান্ডার্ড রোড। তাহলে আমরা কি করব, আমরা আহ, যেটা দেখলাম এতক্ষণ ধরে, তো এএসটি, এএলটি, এএলপি তিনটে করব। আর আর অ্যালবুমিনের দিকে আমরা দেখব। ফার্স্টে আমরা দেখে নেব যে কনজুগেট না আনকনজুগেটেড। তো কনজুগেটেড যদি সেটা হয়, তো কনজুগেটেড এর জন্য যেটা আমরা অ্যাপ্রোচ করছি, সরি আনকনজুগেটেড, যদি আনকনজুগেটেড যদি হয়, আনকনজুগেটেড হলে হিমোলাইটিক নাকি, বা হিমোলাইটিক হলে সেটা এক্সট্রাভাস্কুলার না ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, সেটা আমরা দেখব। সেটা আগে বললাম যেটা, যে ইউরিন ইউরিন কালার দেখে, তারপর তো হচ্ছে ডিরেক্ট কুম টেস্ট দেখে এটা আমরা ডিটারমাইন করব। আর এরপরে তো যদি দেখি যে কনজুগেটেড বিলিরুবিনেমিয়া আমরা দেখলে, সেটাকে আমরা প্রথমে দেখবো সেটা লিভারে না লিভারে নাকি সেটা অবস্ট্রাকটিভ, সেটা হচ্ছে হেপাটোসেলুলার না অবস্ট্রাকটিভ। তো হেপাটোসেলুলার যদি আমরা দেখি, সেখানে এএসটি, এএলটি থেকে এএলটি এগুলো বেশি রেস করবে। তো এএসটি এলটি যখন আমরা বেশি রেস করবে, তখন আমরা দেখব এএসটি বেশি না এএলটি বেশি। এএলটি যদি বাড়ে, তখন আমরা ভাইরাল ভাবতে পারি, কোনো ভাবতে পারি, কোনো ইনফেক্টিভ কজ ভাবতে পারি। আর এএসটি যখন যদি বেশি বাড়ে, তখন আমরা অ্যালকোহলিক বা টক্সিন ইনডিউস ভাববো। এরপরে যদি আমার এরপরে আমি যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করব এএলটি তে, তখন আমরা এটা এটাকে এএলটি আমরা এলটি যদি বেশি রেজ হয়, তখন আমরা ভাইরাল মার্কারগুলো দেখতে পারি। বা আমাদের ক্লিনিক্যালি যদি সাসপেক্ট হয়, সেখানে যদি লিভার অ্যাবসেস দেখি, তখন আমরা ইউএসজি করব। তারপর আমরা সিটি স্ক্যান করে দেখব বা কোনো অ্যাবসেস হচ্ছে নাকি বা অন্য কোনো কজ আছে নাকি। এসিডও সেম আমরা ইউএসজি করে দেখতে পারি। বা এই দেখতে কোন স্টেজে আছে সেটাও আমরা ইউএসজি বা ফাইব্রো স্ক্যান করে দেখতে পারি। সরি। এরপর যদি আমরা দেখি এএলপি, তখন আমরা বুঝবো এটা অবস্ট্রাকটিভ আমরা যদি বুঝি, তখন আমরা ফার্স্টে অবস্ট্রাকটিভ আমরা ডিটারমাইন করব যে এটা আমাদের হেপাটিক না এক্সট্রা হেপাটিক। তো ইন্ট্রা হেপাটিক না এক্সট্রা হেপাটিক দেখার জন্য আমরা একটা ইউএসজি করব। ইউএসজিতে যদি আমরা দেখি বাইল ডাক্টগুলো ডাইলেট হয়ে গেছে, তাহলে বুঝবো আমরা এক্সট্রা হেপাটিক, অর্থাৎ ব্যাক প্রেসারের জন্য ডাইলেট হচ্ছে। আর যদি দেখি ভেতরে আছে, তখন যদি আমরা দেখি যে বাইল ডাক্ট ডাইলেট হয়নি, তো ইন্ট্রা হেপাটিক।
এবার যদি আমরা ইউএসজিতে আমরা দেখতে পাবো যে কোনো স্টোন আছে নাকি, তখন আমরা প্ল্যান্ট এর জন্য বা অন্য কোনো মাস আছে নাকি, মাসের জন্য আমরা কোনো এমআরআই করবো বা সিটি স্ক্যান করবো, বা সেখান থেকে এমআরআই বা সিটি স্ক্যান গাইডেড আমরা কোনো এফএনএসি করতে পারি যে সেই কোনো ম্যালিগনেন্সি হলে। আর যদি স্টোন দেখি তখন আমরা ইআরসিপি করে সেই স্টোনটাকে টেনে বার করে দিতে পারি। তো ইন্টারহেপাটিক কোলিনজাইটিসের কতগুলো কারণ আছে। ইন্টারহেপাটিক কোলিনজাইটিসের সেই কারণগুলো হচ্ছে প্রাইমারি বিলিয়ারি কোলিনজাইটিস হতে পারে, কোনো ড্রাগ ইনডিউস যেমন হচ্ছে টবুরামাইড, সিমেটিডিন, এরিথ্রোমাইসিন এক্সেট্রা। প্রাইমারি স্ক্লেরোজিং কোলিনজাইটিস আছে। সেকেন্ড কোলেস্টেসিস ইন দ্য প্রেগনেন্সির হচ্ছে সেকেন্ড সেমিস্টার, থার্ড আর থার্ড সেমিস্টারে এটা কোলেস্টেসিস হতে পারে। তো এটা এটা কোলেস্টেসিস ক্যান বি ট্রিগার্ড ইন দ্য ইস্ট্রোজেন অ্যাডমিনিস্ট্রেশন। ইস্ট্রোজেন যখন বেশি দেওয়া হয় তখন কোলেস্টেসিসটা বাড়তে পারে। তো সেকেন্ড ও থার্ড ট্রাইমেস্টারে যদি কোলেস্টেসিস হয়, আমরা যদি এটা দেখি তো এটা জন্য কোনো চিন্তার কারণ নেই। প্রেগনেন্সি রিজলভ করার পর, বাচ্চা ডেলিভারি হওয়ার পর এটা নিজের থেকে সাবসাইড করে যাবে। ভ্যানিসিন বাইল ডাক্ট সিনড্রোম, এটা হচ্ছে কিছু অ্যাডাল্ট বাইল ডাক্ট আর ইন্টারনাল অ্যাডাল্ট হয়, কিছু রেয়ার কন্ডিশন। ডিক্রিজ নাম্বার অফ বাইল ডাক্ট আর সিন ইন দ্য লিভার বায়োপসি, এটা আমরা লিভার বায়োপসি করে দেখতে পারি। সরি। আদার কিছু যেমন টিপিএন দেওয়ার জন্য হতে পারে, নন হেপাটোবিলিয়ারি সেপসিসে হতে পারে, পোস্ট অপারেটিভ কোলেস্টাইটিসে হতে পারে, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে হতে পারে, এগুলো এনএইচএল এ, হজকিন লিম্ফোমাতে হতে পারে। ঠিক আছে। আর এক্সট্রা হেপাটারি কোলেস্টাইটিস কিসে হতে পারে, ম্যালিগন্যান্ট কজ, যেমন হচ্ছে যেটা আমি বললাম প্যানক্রিয়াসটিক ম্যালিগনেন্সিতে হতে পারে, জিবি স্টোনে হতে পারে, অ্যাম্পুলারি ক্যান্সারে হতে পারে, বিনাইন কজ যেমন কোলেডোকোলিথিয়াসিস হতে পারে, পোস্ট অপারেটিভ বিলিয়ারি স্ট্রিকচার বা বাইল ডাক্ট, কোনো অপারেশনের পরে এই বাইল ডাক্টটা স্ট্রিকচার হয়ে গেছে, বাইল বেরোতে পারছে না। তো তখন কোনো অপারেশনের পরে বাইল ডাক্টটা স্ট্রিকচার হয়ে গেল, বাইল বেরোতে পারছে না, সেখানে হতে পারে। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে হতে পারে, এইচআইভিতে হতে পারে, মিজার্ড সিনড্রোমে হতে পারে, প্যারাসাইটিক ডিজিজ যেমন অ্যাসকারিস, যদি অ্যাসকারিস বা কৃমি যদি এখানে ঢুকে বসে থাকে তো তার জন্য হতে পারে। তো তার জন্য অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট করা হবে। তো যেখানে স্টোনের ট্রিটমেন্ট আমি বললাম, ক্রনিক প্যানক্রিয়াটিসের মতো ট্রিটমেন্ট করা হবে। অ্যাসকারিসিস যদি হয় তো ওয়ার্ম ইনফেকশনের মেডিসিন দেওয়া হবে। আর এগুলো যদি পোস্ট অপারেটিভ বিলিয়ারি স্ট্রিকচার যদি হয় তখন সার্জিক্যাল ম্যানেজমেন্ট করা হয়। সরি। তো এর মধ্যে স্টোনের জন্য যে অবস্ট্রাকশন কোলিডোকোলিথিয়াসিস, সেটা হচ্ছে আমাদের এক্সট্রাভার্টিক যে জন্ডিসগুলো হয় তার মধ্যে মোস্ট কমন। ঠিক আছে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, জিবি স্টোন ইজ মোস্ট কমন যেখানে হচ্ছে ফ্যাটি ফুড ইনটেক এবং ফ্যাট পার্সনে। তো তাই IgG4 associated cholangitis marks structure in the bile history. Its cholangiopathy is also used to the inferior to the bile duct epithelium and CMB cryptogenesis and has been cholangitis appearance in the similar to PSC. এরপর সেই অ্যালগোরিদমটা কিভাবে আমি অ্যাপ্রোচ করব, এটা হ্যারিসনের একটা অ্যাপ্রোচ। এখানে আমি প্রথমে যেগুলো বললাম, ল্যাবরেটরিতে আমি প্রথমে বিলিরুবিন দেখব, এএসটি দেখবো, এএলপি দেখবো, প্রথম বিন টাইম অ্যালুমিন দেখে নেব। আর আরো একটা জিনিস যেটা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কনজুগেটেড কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়াতে আমাদের যেহেতু আমরা অবশ্যই পিটিআইএনএরটা রেগুলার বেসিসে দেখে নেব। কারণ কি, এটাতে একটা ভিটামিন কে অ্যাবজর্ব হতে পারছে না, পিটিআইএনআর বাড়বে। তো তাই জন্য তো সেখানে ভিটামিন কে দেওয়া হয় কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়ার পেশেন্টকে, ইনজেক্টেবল ফর্মে ভিটামিন কে দেওয়া হচ্ছে। ইনজেক্টেবল ফর্ম আর ইনজেক্টেবল বা ওরাল ফর্মে অনেক সময় এর সঙ্গে ভিটামিন এও দেওয়া হতে পারে যদি ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হয়। এরপর এখানে যদি দেখি যে আইসোলেটেড শুধু বিলিরুবিনটা যদি বেড়ে থাকে, তখন আমরা দেখবো যে এটা ডিরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া আছে নাকি ইনডিরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া আছে। ডিরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়াতে হচ্ছে যেমন আমাদের
কনজেনিটাল কিছু কজেস আছে, যেমন যদি সেটা চাইল্ডহুড থেকে হয়, ডুবিন জনসন সিনড্রোম, রোটার সিনড্রোম থেকে হয়, এই জন্য হিস্ট্রিটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি এগুলো, যদি জেনেটিক সিনড্রোম গুলো এটা হচ্ছে একটা চাইল্ডহুড থেকে অ্যাপিয়ার করবে। আর ইনডিরেক্ট, যেটা ইনডিরেক্ট হাইপার বিলিরুবিনেমিয়ার মধ্যে আমাদের রিফাম্পিসিন আছে, ইনহেরিটেডের মধ্যে গিলবার্ট সিনড্রোম আছে, ক্লাইজার নেজার সিনড্রোম আছে, আর হিমোরেটিক ডিজিজের মধ্যে ইনহেরিটেড এরিথ্রোপয়েসিস আছে। এরপর আমরা যদি দেখি, যদি বিলিরুবিনের সঙ্গে আরো এনজাইম গুলো এএলটি, এএসটি, এএলপি এগুলো রেজ আছে, সে তখন আমরা দেখবো এএলটি আর এএসটি বেশি না এএলপি বেশি। ওকে, তো এএলপি এএলপি যদি বেশি হয় সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ, অর্থাৎ কোলেস্ট্যাটিক প্যাটার্ন। আর যদি এএলটি আর এএসটি যদি বেশি হয় সেটা হচ্ছে লিভার ডিজিজ। এবার যেটা আগেই এটা আলোচনা করেছি যে এএসটি বেশি হলে কোনটা হয় আর এএলটি বেশি হলে কি হয়, সে অ্যাকর্ডিংলি হেপাটাইটিস টক্সিনস আমরা সাসপেক্ট করব। তারপর যদি সেগুলো নেগেটিভ হয় তখন আমরা সেলুলোপ্লাজমিন, সেখানে সেলুলোপ্লাজমিন এএনএ এগুলো করাবো। তারপর সেগুলো যদি নেগেটিভ হয় তখন আমরা সিএমভি ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, এগুলো হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই দেখবো। তাতেও যদি না হয়, যদি কিছু সেটা নেগেটিভ থাকে, তখন আমরা লিভার বায়োপসি করব। আর যদি আমরা কোলেস্ট্যাটিক প্যাটার্ন পাই সেখানে আমরা ইউএসজি করব, যেটা বললাম। যদি ডাইলেটেড থাকে তখন পাবো যে এক্সট্রা এক্সট্রা হেপাটিক আর অবস্ট্রাকশন। আর যদি তখন আমরা সিটি, এমআরসিপি, ইআরসিপি এগুলো করব, করে দেখব যে কোন জায়গাটায় অবস্ট্রাকশনটা হচ্ছে, এবং তার ম্যানেজমেন্টের জন্য ইআরসিপি করব প্রয়োজনে। আর যদি দেখি যে ডাক্টস আর নট ডাইলেটেড, অর্থাৎ ইন্টারহেপাটিক কোলেস্টাসিস, সেখানে আমরা অ্যান্টিমুলারিয়ান অ্যান্টিবডি, হেপাটাইটিস সেরোলজি, হেপাটাইটিস এ, সিএমবি, এপস্টেইন বার ভাইরাস এগুলো আমরা দেখব। সেখানে যদি এগুলো যদি রেজাল্ট নেগেটিভ হয় তখন আমরা এমআরসিপি করব। আর যদি এটা এএমএ পজিটিভ হয় তখন আমরা লিভার বায়োপসি করে দেখব যে কি প্যাথোলজি থেকে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের গ্রস একটা জন্ডিসের অ্যাপ্রোচ আর জন্ডিসের ম্যানেজমেন্ট। এবার যদি বলে রাখি কিছু কথা, জন্ডিস যদি হয় তো তখন অতি অবশ্যই, জন্ডিসের অনেক কজ থাকে, তো অতি অবশ্যই সেটাকে আর্জেন্টলি ক্লিনিক্যালি দেখে প্রথমে দেখতে হবে যে সেটা জন্ডিস না সিউডো জন্ডিস, জন্ডিসের কি কি কারণে হচ্ছে এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। ওকে, থ্যাংক ইউ।